প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের ক্লাস 8-এর চতুর্থ অধ্যায়ের যে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রের প্রথম পার্টটি দিয়েছিলাম। আশা করি তোমরা অনেকেই দেখেছো। এরপরে সেকেন্ড পার্টে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কৃষির বাণিজ্যিক রূপায়ণ ও তার সঙ্গে বাগিচা শিল্প। তাহলে চলো শুরু করা যাক। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীনে যে সমস্ত বিষয়গুলিতে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষি, শিল্প এবং বাণিজ্য। তো ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীনে যে অর্থনীতির যে বিষয়গুলি আলোচিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি কৃষির বাণিজ্যিক রূপায়ণ। বিশেষ করে বাণিজ্যের কাজে যে সমস্ত কৃষিজ ফসলগুলি উৎপাদন করা হতো সেগুলোকেই বলা হতো কৃষির বাণিজ্যিক রূপায়ণ। তো ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের আমলেই এই বাণিজ্যিক কৃষিজ ফসলগুলি উৎপাদন হয়েছিল। এই উৎপাদন হওয়ার পেছনে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের যেমন অর্থনৈতিক গুরুত্ব ছিল, ঠিক তেমনি ভারতীয়রাও এটাকে মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পেছনে উল্লেখযোগ্য যে কারণগুলি রয়েছে তার মধ্যে আমি এখানে একটু বলি যে যখন ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয় তার পূর্বে ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠিত ছিল। তো মুঘল শাসনকালে দেখা গিয়েছে যে শস্যের পরিবর্তে শস্য আদায় করা হতো, কিন্তু ব্রিটিশ সরকারের শাসন প্রতিষ্ঠিত হলে তারা শস্যের পরিবর্তে শস্য নয়, তারা তখন নগদ অর্থে রাজস্ব আদায় করার প্রক্রিয়া শুরু করে। যখন তারা নগদ অর্থে রাজস্ব আদায়ের প্রক্রিয়া শুরু করে তখন স্বাভাবিকভাবেই কৃষকরা শস্য বিক্রি করে শস্য টাকা দিতে অনেক সময় তারা বিপদের সম্মুখীন হতো। বিপদ বলতে শস্য দিয়ে শস্য বিক্রি করে রাজস্ব দেওয়ার আর সময় তাদের কাছে খাদ্য শস্য সেই রকম থাকতো না। এই কারণে তারা কোনো সময় মহাজনের কাছে ঋণ নিয়ে সেই খাজনা পরিশোধ করত, বা অনেক সময় তারা চেষ্টা করত যে সমস্ত ফসল বিক্রি করে অর্থ আসবে সেই সমস্ত ফসল যদি উৎপাদন করা হয় তাহলে হয়তো এই খাজনা অর্থের মাধ্যমে দেওয়া সম্ভব হবে। এই কারণে তারাও কৃষিক্ষেত্রে যে বাণিজ্যের যে ফসলগুলি রয়েছে সেগুলো উৎপাদন করতে আগ্রহ দেখিয়েছিল। এই যে কৃষিক্ষেত্রে বাণিজ্যিক ফসল উৎপাদনের যে প্রক্রিয়া এটাকে বলা হয় কৃষিক্ষেত্রে বাণিজ্যিক রূপায়ণ। তো ব্রিটিশ সরকারও চেয়েছিল যে কৃষিক্ষেত্রে বাণিজ্যিক রূপায়ণটা হোক। তো আমরা এখন দেখব যে প্রকৃতপক্ষে ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষে যে বাণিজ্যিক ফসল উৎপাদন করার জন্য কি তারা আদৌ সেই রকম কোনো প্রচেষ্টা গ্রহণ করেছিল, বা আদৌ কি ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের আমলে কৃষিক্ষেত্রে বিশেষ করে বাণিজ্যিক ফসল উৎপাদনের ক্ষেত্রে কি কোনো আধুনিক কোনো প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছিল? হ্যাঁ, লক্ষ্য করা গিয়েছিল, কিন্তু সেই রকমভাবে হয়নি। আমরা দেখব ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাণিজ্যিক ফসল উৎপাদন করার জন্য জলসেচের ব্যবস্থা করেছিল, কিন্তু যে জলসেচের ব্যবস্থা করেছিল সেই জলসেচের ব্যবস্থা খুব একটা বেশি করতে পারেনি, কারণ সারা ভারতব্যাপী শস্য উৎপাদন করার প্রচুর ভূখণ্ড রয়েছে, কিন্তু প্রতিটি জায়গায় জলসেচের পরিকল্পনা তারা করতে পারেনি। আর যতটুকু জায়গায় তারা করেছিল সেই সমস্ত জায়গায় যে অত্যাধিক হারে রাজস্ব আদায় করা হতো জলসেচের কারণে। এই কারণে অনেক সময় দেখা যায় যে যারা সাধারণ কৃষক তারা জলসেচের সুযোগ সুবিধা লাভ করতে পারেনি। একমাত্র যারা ধনী কৃষক বা জমিদার সম্প্রদায় তারাই এই জলসেচের সুযোগ সুবিধাটা লাভ করেছিল। এই জন্য আমরা বলতে পারি যে প্রকৃতপক্ষে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার যে জলসেচের সুবিধা দিয়ে
বাণিজ্যিক ফসল উৎপাদনের সুযোগ করে দিয়েছিল, সেইভাবে কিন্তু আমাদের ভারতবাসীর মানে দরিদ্র কৃষকরা সেই সুযোগ সুবিধা পায়নি। তাই আমরা দেখব যে যেহেতু তারা জলসেচের ব্যবস্থা করেছে, কিন্তু জলসেচের ব্যবস্থা করলেও অত্যাধিক রাজস্ব আদায় করার ফলে দেখা যায় যে চাষিরা খুব একটা লাভবান হতে পারেনি। আবার একটা বিষয় রয়েছে যে কৃষির বাণিজ্যিকরণ তারা করেছিল ঠিকই, কিন্তু সেখানে সাধারণ কৃষকরা তেমন কোনো সুবিধা লাভ করতে পারেনি। তার কারণ হচ্ছে যে বাণিজ্যিক ফসল বা কৃষির যে আধুনিক প্রক্রিয়া প্রয়োগ করার জন্য যে অর্থ এবং বাজারের প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে সাধারণ কৃষকের কোনো রকমের ধারণা ছিল না। বা আধুনিক যে যন্ত্রপাতি, বিশেষ করে বাণিজ্যিক ফসল উৎপাদন করার জন্য যে বিশেষ প্রচুর মূলধনের প্রয়োজন হয়, এমনকি আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন হয়, সেগুলো কৃষকরা সেভাবে পেরে ওঠেনি। এই কারণেই দেখা যায় যে যারা মূলধন বিনিয়োগ করেছে তারাই বেশি লাভবান হয়েছে এবং সাধারণ কৃষক সম্প্রদায় সেভাবে লাভ করতে পারেনি। তার মানে কৃষকরা অনেক সময় দেখা যায় উৎপাদন করেছে, কিন্তু তার সেই উৎপাদনটা বেশিরভাগই চলে গেছে যারা সেইখানে বিনিয়োগ করেছে, অর্থাৎ কৃষকের কাছে যারা বিনিয়োগ করেছে, যে সমস্ত মূলধন সম্প্রদায়ের মালিকরা, তারাই সেখানে লাভবান হতো, সাধারণ কৃষকরা সেভাবে লাভবান হতো না। আমরা এরপরে দেখব যে এই যে বাণিজ্যিক ফসলের মধ্যে একটি উল্লেখযোগ্য ফসল হচ্ছে নীল। তো এই নীল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা তাদের প্রত্যক্ষ মদতেই এই নীল চাষটা শুরু হয়েছিল। তার কারণ হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হলে সেখানে সুতি বস্ত্রের জন্য নীলের প্রয়োজন হতো। আর ভারতবর্ষের যে বিশাল ভূখণ্ড, এখানে যদি সস্তায় নীল পাওয়া যায় তাহলে সেটা সুবিধা হবে। এই জন্য ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের পক্ষ থেকেই নীল চাষের প্রতি আগ্রহ দেখা দিয়েছিল। আর সেজন্যই তারা এদেশে নীলকর সাহেবদের মাধ্যমে নীল চাষিদের বা বাংলার বা ভারতীয় কৃষকদেরকে নীল চাষ করিয়ে নিত। অনেক সময় দেখা যায় যে তাদেরকে নীল চাষের সুযোগ দিয়েছিল না প্রথম দিকে, কিন্তু পরবর্তীকালে নীলকর সাহেবরাও ভারতের বিভিন্ন জায়গায় জমি তারা জমিদারিত্ব হিসাবে পেয়ে সেখানে নীল চাষ করত। কিন্তু দেখা যায় যে নিজেরা থেকে যে নীল চাষ করত তাতে খুব একটা লাভ হতো না, কিন্তু যখন চাষিদেরকে নীল চাষ করিয়ে নিত বা বাধ্য করতো কিছু টাকা দিয়ে করতে, তখন তাদের লাভটা বেশি হতো। এই কারণে তারা চাইতো যে চাষিদের মাধ্যমেই নীল চাষ করে নিতে। এর জন্য চাষিদেরকে হয়তো কিছু অগ্রিম আগে টাকা দিয়ে দেওয়া হতো। এর ফলে নীল চাষিরা তাদেরকেই নীল চাষ করে তাদের কাছে কম দামে বিক্রি করে দিত। এই ফলে দেখা যায় যে নীলকর সাহেবরা অনেক সময় কৃষকদেরকে জোরপূর্বক নীল চাষ করিয়ে নিত। এর ফল হিসেবে দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই নীলকর সাহেবদের সঙ্গে নীল চাষিদের সম্পর্কের অবনতি ঘটে। আর এই হিসাবেই পরবর্তীকালে দেখা যায় যে নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ হওয়ার পেছনে একটি উল্লেখযোগ্য কারণ, যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব এবং তার চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণ নীলের প্রয়োজন হয়, আর সেই হিসাবে ভারতীয়দের কাছে তারা জোরপূর্বক নীল চাষ করিয়ে নিত। এমন সময় রাসায়নিক পদ্ধতিতে নীল চাষ শুরু হয়। আর নীল চাষ শুরু হলে ভারতে যে নীল উৎপাদন করা হতো সেই নীলের অতটা আর প্রয়োজন হতো না। এই কারণে দেখা যায় যে নীল চাষিরা নীল চাষ তেমন আর প্রয়োজন হচ্ছে না। তখন নীলকর সাহেবরা ঘোষণা করে যে আমরা নীল চাষিদেরকে অব্যাহতি দেব নীল চাষ করা থেকে, যদি তারা কিছু পরিমাণ আমাদেরকে অর্থ দেয়, তবে তাদেরকে নীল চাষ করতে হবে না। এর জন্য কৃষকরা নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এটা 1859-60 খ্রিস্টাব্দের বা নীল বিদ্রোহ নামে পরিচিত। কৃষির বাণিজ্যিক ফসলগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য ফসল হচ্ছে বাগিচা শিল্প। সেই বাগিচা শিল্পের মধ্যে যে ফসলগুলো পড়ে, বিশেষ করে চা, কফি, তো এই সমস্ত যে বাগিচা শিল্পগুলি ছিল, এগুলো বেশিরভাগটাই ছিল ব্রিটিশ যারা মহাজন বা জমিদার শ্রেণীর হাতে।
বা ব্রিটিশ কোম্পানির হাতে। তো এই সমস্ত ফসলগুলো, এই সমস্ত শিল্প বেশিরভাগটাই দেখা গিয়েছে যে তাদের নিয়ন্ত্রণে ছিল। এখানে ভাড়াটিয়া শ্রমিক হিসেবে ভারতীয়রা কাজ করত। এর ফলে দেখা যায় যে ভারতীয়রা এখানে কাজ করলেও প্রকৃত মুনাফার মালিক তারা ছিল বিদেশি। এর ফলে ভারতীয় সম্পদ হলেও এগুলো বেশিরভাগটাই বিদেশে চলে যেত। এই বিদেশে চলে যাওয়ার ফলে দেখা যায় যে প্রকৃত যে ভারতের যে উন্নয়ন, সে উন্নয়ন সেরকমভাবে হয়নি। এছাড়া এই বাগিচা শিল্পের দেখা যায় যে অনেক সময় কৃষকদের বা যারা শ্রমিক হিসেবে থাকতেন তাদের ওপরে অমানবিক অত্যাচার করা হতো। শুধু বাগিচা শিল্প নয়, কৃষিক্ষেত্রেও যে বাণিজ্যিক ফসলগুলো ছিল সেই ফসলগুলো উৎপাদন করার সামর্থ্য বা সেইভাবে যন্ত্রপাতি, উন্নত বীজ, সার এবং কৃষির যে আরও অন্যান্য উপকরণ রয়েছে সেগুলো সাধারণ কৃষকের পক্ষে কেনা সম্ভব ছিল না। এই কারণে দেখা যায় যে সেই সময় কৃষিজ ফসল অর্থাৎ বাণিজ্যিক যে সমস্ত ফসলগুলো উৎপাদন করা হতো সেগুলো বেশিরভাগই ঔপনিবেশিক সরকার, জমিদার, মহাজন এদের হাতেই চলে যেত। এরকমভাবে দেখা যায় যে ভারতীয় কৃষকরা সাধারণত ভাগ চাষি এবং বর্গাদার হিসেবেই থেকে গিয়েছে। অনেক সময় দেখা যায় যে তারা অতিরিক্ত ঋণের ভারে মহাজনদের শোষণের শিকার হয়ে দাসে পরিণত হতো। এই ছিল ভারতীয় কৃষকদের অবস্থা। প্রকৃতপক্ষে ব্রিটিশ উপনিবেশিক সরকার ভারতের উন্নতির জন্য সেইভাবে তারা অতটা গুরুত্ব আরোপ করেনি। আমরা দেখেছি যে তাদের প্রয়োজনের তাগিদেই 1905 খ্রিস্টাব্দে তারা ভারতব্যাপী রেলপথ বসানোর জন্য প্রায় 360 কোটি টাকা খরচ করেছিল। অথচ জলসেচের জন্য সেইভাবে তারা কোনো খরচ করেনি। জলসেচের জন্য খরচ করেছেন মাত্র 50 কোটি টাকারও কম। তো এই যে জলসেচের ক্ষেত্রে যদি বেশি করে খরচ করা হতো তাহলে ভারতীয় কৃষক সমাজ বেশি লাভবান হতো। তো তারা সেইভাবে করেনি, কারণ তারা চেয়েছিল যে প্রকৃতপক্ষে ইংরেজদের লাভ হোক। তো কৃষির যে বাণিজ্যিকরণ, সে বাণিজ্যিকরণের ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে দাক্ষিণাত্যের তুলো চাষ। তো ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে যখন আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল সেই সময় কার্পাস তুলোর ব্যাপক দাম বেড়ে যায় এবং সেই হিসাবে দক্ষিণ ভারতের যারা তুলা চাষ করতেন তারা আরও বেশি, বা কার্পাস চাষ করতেন তারা আরও বেশি পরিমাণে কার্পাস তুলো উৎপাদন করেছিল। এর ফল হিসেবে দেখা যায় যে সেই সময় তারা অনেক লাভও করেছিল। পরবর্তীকালে যখন আমেরিকায় গৃহযুদ্ধ থেমে যায় আর তারপরেই হঠাৎ করে তুলোর দাম কমে যায়। যখন তুলোর দাম কমে যায় তখন দেখা যায় যে তাদের ওপরে চড়া হারে রাজস্ব চাপায়, অর্থাৎ কোম্পানি প্রচুর পরিমাণে কৃষকের ওপরে খাজনা দাবি করে। এর কারণ হচ্ছে যে যেহেতু দক্ষিণ ভারতে তুলো চাষের ওপরেই তারা বেশি গুরুত্ব আরোপ করেছিল, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বন্ধ হয়ে গেলে আমেরিকায় আবার সেখানে তারা তুলো উৎপাদন করতে শুরু করে। এর ফলে আর সেইভাবে তুলোর চাহিদা থাকছে না। পক্ষান্তরে একদিকে দক্ষিণ ভারতের কৃষকদের এই সমস্যা, আবার তার উপরে শুরু হয়েছিল স্থানীয় যে সাহুকার মহাজন রয়েছে তাদের অত্যাচার। কারণ তুলা চাষিরা সাহুকারদের কাছ থেকে ঋণ নিয়ে তারা দক্ষিণ ভারতে তুলা চাষ করত। তো এই যে তুলা চাষ করত তখন সাহুকার মহাজনরা ওই ঋণ তারা তুলে নেওয়ার চেষ্টা করে, আর এই সময় তুলা চাষিরা সাহুকারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তার কারণ হচ্ছে সাহুকাররা যেহেতু কৃষকদের এই সময় অবস্থা সংকট, কারণ তারা সেইভাবে তুলো থেকে লাভ করতে পারেনি, তার উপরে সাহুকারদের অত্যাচারের হাত থেকে সেই সময় তারা নিজেদেরকে বাঁচানোর জন্য, বেশ করে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য সাহুকারদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে এবং সাহুকারদের আক্রমণ করে তাদের দখলে থাকা যে সমস্ত কাগজপত্রগুলো ছিল সেগুলোকে পুড়িয়ে দেয়। এই হিসাবেই যে 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ঔপনিবেশিক
প্রশাসনের সময়কালে দক্ষিণ ভারতে তুলা চাষিরা সাহুকারদের বিরুদ্ধে যে হাঙ্গামা করেছিল, এটি দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। তো এই হচ্ছে আমাদের আজকের পার্ট 2 এর পড়া। এখানে ঔপনিবেশিক শাসনের সময়কালে যে কৃষির বাণিজ্যিকরণ এবং তার ক্ষেত্রে যে বাগিচা শিল্প, এখান থেকে পড়ার মতো তোমাদের রয়েছে যে দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কী বোঝো এবং তার সঙ্গে সঙ্গে কৃষির বাণিজ্যিকরণ বলতে কী বোঝো, এটা তোমরা ভালো করে পড়ে রাখবে।